আমরা মনে হয় আবার শুরু করি একটু। তো আমরা আসলে মানে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে শেষ করছিলাম, তাই না? যতটুকু মনে পড়ে আমার, নাকি? জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে জাস্ট একটু রিভিউ করি, ধীরে সুস্থে পড়ি। আসলে সরাসরি ক্লাস নেওয়াটা মিস করতেছি। একটু সরাসরি ক্লাস করলে তোমাদের উপর একটু টর্চার করা হয়, মাঝে মধ্যে স্টেজে ডেকে নিয়ে আসা হইতো, কি বললাম একটু শোনা হইতো। তোমরা কেউ ঘুমাইতেছো নাকি চালু করে ঘুরে বেড়াইতেছো, কিছু বোঝা যায় না। ঠিক আছে, স্যার এখানে জিজ্ঞাসা করবেন স্যার মাঝে মাঝে। মাঝে মাঝে জিজ্ঞেস করবো না, না ক্লাসের মতো হয় না। পিছন থেকে মাঝে মধ্যে একটু যারা একটু থাকে পিছনে থাকে তাদেরকে একটু মাঝে মধ্যে ক্লাসের মাঝখানে কিংবা শেষের দিকে ডাকতাম, একটু সবাইকে একটু ডাকাডাকি করে সারা ক্লাসটা একটু ব্যস্ত রাখতাম আর কি। তো এটা আসলে একটু মনোটোনাস। তো আশা করতেছি আজকে ওই প্রিন্সিপাল স্যারের রুমে ছিলাম 11টার দিকে, তো ওই ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছিল। তোমাদের ভ্যাকসিনের লিস্ট একটা প্রাথমিক পর্যায়ে পাঠানো হচ্ছিল, কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে একদম 100% স্টুডেন্ট আইডি সহকারে চাচ্ছে। স্টুডেন্ট আইডি সহকারে পাইলে, কারণ মানে এখন ফার্স্ট প্রায়োরিটি হলো মেডিকেল স্টুডেন্ট, মানে মেডিকেল স্টুডেন্ট। হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। তো ওটা তোমাদের যদি যায়, ওই লিস্টটা অ্যাপ্রুভ হয়ে গেলে, অলরেডি তো 6 লাখ আছে, ঠিক আছে, 6 লাখ আছে, ওই 6 লাখটা তোমাদেরকে ওখান থেকে তোমাদের তাড়াতাড়ি করে তোমাদেরকে দেওয়া হবে। দিয়ে তোমাদের তাড়াতাড়ি ফার্স্ট ডোজ দিলে 14 দিনের মাথায় আমরা মানে তাড়াতাড়ি আমরা ক্লাস শুরু করবো, আমাদের তো সমস্যা নেই, বুঝছো না? ওদেরকে একটু মাস্টার্স করে ক্লাস করলাম। তারপর ওয়ার্ডে আসলে ডাক্তার হইতে গেলে আমার কাছে মনে হয় ডাক্তারদের বই হলো রোগী, মানে একটা মেডিকেল স্টুডেন্টের বই হলো না ডেভিডসন না বেলিসন লাভ, ডাক্তারদের বই হলো পেশেন্ট। তুমি একটা পেশেন্টের কাছ থেকে, নিউমোনিয়া পেশেন্টের কাছে দাঁড়ায় তুমি তার রোগের শুরু থেকে শেষ পর্যন্ত যত গল্প শুনবা, সে তার সমস্যাটা কথা বলবে, তাদের সিমটমের কথা বলবে, তুমি ওই শতবার ইয়া পড়েও ডেভিডসন পড়ে ওটা মুখস্থ করতে পারবো না, কারণ এটা হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এই জন্য ওয়ার্ড রিলেটেড, ওয়ার্ডে না গেলে, ওয়ার্ডের রুগীর ফাইল না দেখে, একটা ডায়াবেটিস রুগী নিয়ে আসছে, তার সঙ্গে গল্প না করলে তার কি সমস্যা নিয়ে আসলো, একজন এক রকম সমস্যা। তো মেডিকেলে হাসপাতালে ভর্তি একটা রুগী একটা বই, তাদের সঙ্গে না গিয়ে যায়, তাদের কাছে না দাঁড়ায়, আসলে আর যা হোক ডাক্তার হওয়া হয় না। তাড়াতাড়ি আশা করতেছি এই মানে তোমাদের পড়ানো থেকে যাবে, তোমাদের এই সমস্যা তাড়াতাড়ি উত্তরণ হবে, কারণ গভর্নমেন্ট মানে ডিজি হেলথ এটা নিয়ে খুব ওরিড, বিশেষ করে অন্য প্রফেশন না বাদ, ডক্টর প্রফেশন তোমাদের থেকে বেশি। তো আমাদের আসলে আবার সে বলি যে আমাদের এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস, এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমি তখন গতকালও বলছিলাম, এবারে বলতেছি যে এটা আমাদের একটু বেশি গুরুত্ব দিই আমরা। এই জন্য গুরুত্ব দেই যে এটা প্রায় 1 বছর পর পর করে এটা রিটেন পরীক্ষা আসে, শর্ট নোট হিসাবে আসে। লং কোশ্চেনের সঙ্গে যে মাঝে মধ্যে শর্ট মার্ক কোশ্চেন গুলো থাকে, যদি তোমরা 5th ইয়ারে ওটা উঠছো তোমরা কোশ্চেন অবশ্যই সলভ করবা। কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা যে স্যাররা ঘুরে ফিরে কিন্তু একই ধরনের কোশ্চেন দেয়, মানে গত 3-4 বছরের কোশ্চেন যদি তুমি সলভ করো বিভিন্ন বোর্ডের, তাহলে তুমি তোমার পরীক্ষার কোশ্চেন তুমি পেয়ে যাবা, রিটেন পাস করা খুব সহজ। আচ্ছা, যার ফলে এখানে বারবার একই কিছু কোশ্চেন আসে, তার মধ্যে একটা কমন কোশ্চেন হলো এইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, অথবা তোমার আসে প্যানক্রিয়াটিক কজ অফ ডায়াবেটিস মেলাইটাস, হরমোন দ্যাট কজেস ডায়াবেটিস মেলাইটাস, এরকম কিছু কোশ্চেন আসে। এবং আমাদের কিছু স্যার আছে, তারা জিজ্ঞেস করে যে তোমার কিছু হরমোনের নাম বলো যেটা ইনসুলিন অ্যান্টাগনিস্ট করে এবং ডায়াবেটিস তৈরি করে। বিশেষ করে আমাদের সাকি স্যারের খুব প্রিয় কোশ্চেন। আর এগুলো যখন তুমি প্রাইমারি কোশ্চেন গুলো পারবা, তখন তোমাকে হয়তো জেনেটিক সিনড্রোম গুলো জিজ্ঞেস করবে, যার সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক আছে, যা দ্বারা ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করে, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডিডমট সিনড্রোম, মানে যেটা উলফ্রাম সিনড্রোম যেটা বলি, ঠিক আছে, এগুলো পরে পড়বো আমরা। তো এগুলো তো হলো তোমাদেরকে যারা অনার্স মার্ক পাবে তাদের জন্য আর কি, ঠিক আছে। স্যারদের আরো কিছু কোশ্চেন আছে, বিশেষ করে ড্রাগ ইন্ডিউস, 3টা ড্রাগের নাম স্যারা শুনতে চায়। সবচেয়ে মজার কথা হলো যে এটা তোমার ভাইয়া বোর্ডে যতটুকু প্রয়োজন, তোমরা যারা ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন করবা, এফসিপিএস করবা, এমডিএমএস করবা, সেখানেও আসে।
যে ড্রাগ কজিং ডায়াবেটিস মেলিটাস, 5টা ড্রাগের নাম দেওয়া থাকলো। তার মধ্যে 3টা হলো কর্টিকোস্টেরয়েড, থায়াজাইড ডায়ুরেটিক, ফেনাইট্রাইন, আর বাদ বাকি 2টা হাবি যাবে। তুমি তো 3টা ড্রাগের নাম জানো, ফটাফট পিকচারে দিলা। যার ফলে এখান থেকেও মানে আসলে তো পোস্ট গ্রাজুয়েশনের জন্য তো আলাদা বই নেই, ওরা তো ডেভিডসনের বাইরে থেকে আর কোনো বই বার করবে না। তো এই কোশ্চেন গুলোই বিভিন্ন ভ্যারাইটি ভাবে দেয়, একটু জটিল করে দেয়, একটু পেঁচায় দেয়। তো যার ফলে এই কোশ্চেন, এই গতবার যদিও পড়াইছি আমি, আবার এই স্লাইডটা দিয়ে শুরু করার উদ্দেশ্য হলো যেটা তোমার লাগবে, তোমার রিটার্নও লাগবে, তোমার ভাইবাও লাগবে। এবং দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দ্য রিটেন এক্সাম মেনি টাইমস। লাস্ট টাইমে ওটা মনে আসছিল যে ক্লাসিক্যাল ফিচার্স অফ টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস। সবসময় এই টার্মটা দিয়ে আসে না, আসে ডিফারেন্স বিটুইন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, প্রেজেন্টিং কমপ্লেন বিটুইন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। এইভাবে বিভিন্নভাবে পেঁচায় দেয়, কিন্তু কথাটার মূল উদ্দেশ্য থাকে একটাই, যে টাইপ 1 এবং টাইপ 2 মধ্যে তুমি পার্থক্য কিভাবে করবা। আমরা সংক্ষেপে বলি যে আমাদের কিছু পয়েন্ট আছে, যেমন প্রথম পয়েন্ট হলো বয়স। সাধারণত টাইপ 1টা সবসময় ইয়াং এজে হয়, লেস দ্যান 40, এবং এটা কি মানে নিউনেট থেকে শুরু হইতে পারে, যে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে দেখা যেতে পারে যে তার ডায়াবেটিস ডেভেলপ করছে। তাহলে যেটা লেস দ্যান 40 আমরা বলতেছি, তার লেস দ্যান 40 টু কত, 20 টু 40 তা না, তাহলে নিচে কিন্তু লিমিট দেওয়া নাই। তার মানে নিউনেট, যে বাচ্চা জন্মগ্রহণ করছে সে উইদাউট ইনসুলিন জন্মগ্রহণ করতে পারে, তাহলে লেস দ্যান 40 হলে আমরা এটাকে টাইপ 1 বলতেছি। আর টাইপ 2টা হলো মোর দ্যান 50। তাহলে এখানে একটা কোশ্চেন থেকে গেল, কি কোশ্চেন? 40 থেকে 50 বছরের এটা কি হইলো, তাই না? লেস দ্যান 40 বলতেছে টাইপ 1, মোর দ্যান 50 বলতেছে টাইপ 2। তাহলে 40 এবং 50 এর মাঝখানে কি হলো? দে আর মিক্সড, ঠিক আছে? ইউজুয়ালি 40 to 50 ইন দিস গ্রুপ দেখা যায় যে এদেরকে মিক্স থাকে, এদের ইনসুলিন ঘাটতিও থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্টও থাকে, যার ফলে এদেরকে একটা নির্দিষ্ট ফিক্সড গ্রুপে ফেলানো যায় না। ইউজুয়ালি টাইপ 1 পুরাপুরি ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে, বেশিরভাগ, কিছু পরিমাণে রেজিস্ট্যান্ট থাকে। আর টাইপ 2তে মেজরিটি থাকে রেজিস্ট্যান্ট, স্লাইট ইনসুলিন ডেফিসিয়েন্সি। বাট in between 40 to 50 there is almost same amount of insulin deficiency and insulin resistance, যার ফলে এখানে আমরা কোনো গ্রুপিং করিনি। এটা নিয়ে অনেক হাউকাউ, অনেক কথা, অনেক চিল্লাচিল্লি, কিন্তু এটা তোমার মনে রাখবে। এবং ডিউরেশন অফ সিমটম আমরা বলছি যে একটা নিউনেট জন্ম হওয়ার পর পরে হইতে পারে, তার মানে জন্ম হওয়ার পরে 7 দিনের পর সাধারণত হয়, বলে থেকে যে 7 থেকে 2-3 সপ্তাহের মধ্যে তার প্রেজেন্ট করতে পারে ডায়াবেটিস নিয়ে। পেডিয়াট্রিশিয়ান তারা আরো ভালো বলতে পারবে, তবে কয়েক সপ্তাহ লেগে যায়। কারণ বাচ্চা যখন জন্ম হয়, যে অ্যান্টিবডিটা তার শরীরে ঢুকে গেল, সেই অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হয়ে গেল, এটা পুরোপুরি প্যানক্রিয়াটিক বেটা সেল তৈরি ডিস্ট্রাকশন করতে কয়েকটা সপ্তাহ সময় লেগে যায়। কারণ আমরা জানি টাইপ 1 ইজ আ অটো ইমিউন ডিজিজ, দেয়ার আর সো মেনি অটো অ্যান্টিবডি দ্যাট ডিস্ট্রয় দ্য বেটা সেল, যার ফলে এটা ডেভাস্টেটিং, বুঝছো না? মানে সে রকেট আক্রমণের মতো আর কি, মুহূর্তের মধ্যে, কিছুক্ষণের মধ্যে সব ধ্বংস করে দিল। আর টাইপ 2টা হলো স্লো পয়জনিং এর মতো, টাইপ 2তে অনেক সময় লাগে। আমরা তোমাকে ন্যাচারাল হিস্ট্রিটা দেখাছিলাম, মনে আছে তোমাদের? ন্যাচারাল যে হিস্ট্রিটা আমি দেখাছিলাম তোমাদেরকে অফ টাইপ 2, অনেক সময় লাগে। প্রথমের দিকে ইনিশিয়ালি ইনসুলিন বেড়ে যায়, গ্লুকোজ কমে যায়, তারপর একটা সময় আসে দেখা যায় যে ইনসুলিন কমা শুরু করছে, গ্লুকোজ বেড়ে যাচ্ছে। তাহলে সরাসরি কিন্তু টাইপ 2 ডায়াবেটিস রাতারাতি ওভার উইকস ডেভেলপ করে না, যার ন্যাচারাল হিস্ট্রিটা একটু বড়। এক সময় হাইপার ইনসুলিনিমিয়া হয়, যেখানে গ্লুকোজ নর্মাল থাকে, এক সময় আইজিটি ইম্পিয়ার গ্লুকোজ টলারেন্স ডেভেলপ করে, তারপরে তোমার টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। যার ফলে এখানে পার্থক্যের জন্য এটাই ইম্পর্টেন্ট যে এটা একটু সময় নেয়। বডি ওয়েট, ইউজুয়ালি টাইপ 1-এ বডি ওয়েট নর্মাল থাকে অথবা কম থাকে। টাইপ 1 ডায়াবেটিসের একটা আদর্শ উদাহরণ হলো ওয়াসিম আকরাম। তার বয়স যখন 14, তার বয়স যখন 14 বছর, তখন সে
টাইপ 1 ডায়াবেটিস গুলাতে আক্রান্ত হয়। পাকিস্তানের ইয়া ছিল না সাবেক ক্রিকেটার, ক্রিকেটার উপদেষ্টা তাই না, ওয়াসিম আকরাম বিখ্যাত। তো ওনার টাইপ 1 ডায়াবেটিস মেলাটা, চাইল্ডহুড ডায়াবেটিস মেলাটা ছিল তার। অত চিকনা হতো খুবই, তার ঘন ঘন খেলতে গেলে তার প্রস্তাব করতে যেতে হতো। পরে ডাক্তারের কাছে দেখার পর দেখা গেল তার টাইপ 1 ডায়াবেটিস মেলাটা, এবং তখন থেকে, তারপর যখন 14 তখন থেকে সে ইনসুলিন নেয়। ইউজুয়ালি দ্য টাইপ 1 লো বডি ওয়েট, নর্মালও ঠিক থাকে না, একটা লো থাকে। আর টাইপ 2 তে অবিস, কারণ যখন অবিসিটি ডেভেলপ করে দেয়ার আর ফ্রি ফ্যাটি অ্যাসিড, দ্যাট ফ্যাট লিপিড ডিপোজিট ওভার দি ইনসুলিন রিসেপ্টর অ্যান্ড কজিং ইনসুলিন রেজিস্ট্যান্ট। ইউজুয়ালি টাইপ 2 টা হয় ওবিসদের ক্ষেত্রে। এখানে একটা পার্থক্য, কিটোন বডি, কিটোনিউরিয়া। কিটোনিউরিয়া সাধারণত টাইপ 1 এ, অলওয়েজ টাইপ 1 এ দেখা যায়, কারণ ইনসুলিন আমাদের শরীরে কিটোন বডিটাকে মেটাবলাইজ করে। আমরা পড়ছি বায়োকেমিস্ট্রিতে যে কিটোন বডি মেটাবলাইজ বা ইনসুলিন, যেহেতু টাইপ 1 এ ইনসুলিন ঘাটতি থাকে, অতএব এখানেই কিটোনিউরিয়া হবে। টাইপ 2 তে তো আর ইনসুলিন অল্প হলেও আছে, অল্প ইনসুলিন যেটুকু আছে, স্মল অ্যামাউন্ট অফ ইনসুলিন ইজ এনাফ টু মেটাবলাইজ কিটোনিউরিয়া, যার ফলে টাইপ 2 তে কিটোন বডি দেখা যায় না। টাইপ 1 এ র্যাপিড ডেথ উইদাউট ট্রিটমেন্ট অফ ইনসুলিন, ডেফিনেটলি র্যাপিড ডেথ। কারণ যে কিছু ডায়াবেটিক কমপ্লিকেশন গুলো আছে, খুব ডিভাস্টেটিং কমপ্লিকেশন গুলো, ইউজুয়ালি দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন। লাইক আমরা ধীরে ধীরে পড়বো ওগুলা, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেখানে মেটাবলিক অ্যাসিডোসিসে রোগী মারা যায়, অথবা হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার কমা, ডায়াবেটিক গ্লুকোজ না, ইনসুলিন না থাকার ফলে এই পরিমাণে গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট বেড়ে যায়, রোগীর ব্রেন ডেথ হয়ে যায়, অথবা হাইপোগ্লাইসিমিয়া। These are usually associated with insulin with type 1. So rapid death without treatment usually associated with type 1, but it is rare in type 2. Type 2 গুলো মরে হলো ক্রনিক, আমি তোমাকে একটু বলছিলাম যে পয়জনিং এর মতো, স্লো পয়জনিং এর মতো, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কন্ট্রোলে নাই, এই নাই, আপ ডাউন, কিডনি ডেভেলপ, কিডনি নষ্ট, সরি, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ট্রিটমেন্ট নাই, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর ডেভেলপ করছে, প্রলং আনকন্ট্রোল ডায়াবেটিস, ব্রেনে স্ট্রোক হয়েছে। এটা হলো একটা বিশাল একটা সময়, যার ফলে র্যাপিড ডেথটা হবে না। র্যাপিড ডেথ উইথ ল্যাক অফ ইনসুলিন, দ্যাট ইজ ইন টাইপ 1। অটো অ্যান্টিবডি, আমরা বারবার বলতেছি টাইপ 1 অটো ইমিউনিটি, তাহলে ডেফিনেটলি অটো অ্যান্টিবডি গুলো পাওয়া যাবে হলো টাইপ 1 এ, টাইপ 2 তে অটো ইমিউনি না, অতএব এটা নেগেটিভ পাওয়া যাবে। ডায়াবেটিক কমপ্লিকেশন এট ডায়াগনোসিস, নেভার ইন টাইপ 1। কারণ আমি বলছিলাম তোকে বারবার একটা কথা মনে রাখবো, আমি বলতেছিলাম যে টাইপ 2 হলো স্লো পয়জনিং এর মতো, অতএব এখানে কোনো টাইপ 1 এ কোনো পয়জনিং না, শার্ট করে ডায়াবেটিস হয়েছে, এত দ্রুত বেটা সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে, ইনসুলিন তৈরি হচ্ছে না, ওভার ডায়াবেটিস রোগী ধরা পড়ছে, যার ফলে কমপ্লিকেশন হইতে গেলে যে সময়টা লাগে, সে সময়টুকু হওয়ার আগেই রোগী ডাক্তার কাছে যাচ্ছে। ইউজুয়ালি ইন টাইপ 1 ডায়াবেটিস there is no complication, but in case of type 2 the subclinical একটা হাইপারগ্লাইসেমিয়া থাকে, গ্লুকোজ বেশি থাকে, পেশেন্টের আইজিটি আসে, ন্যাচারাল হিস্ট্রিতে তোমার দেখছো মাঝখানে আইজিটি, ইম্পিয়ার গ্লুকোজ, and in why IGT is very much important, because in this stage the macrovascular change and microvascular change begin, the atherosclerotic change in the heart, brain and kidney begin in this state, এবং যখন পেশেন্ট ডায়াবেটিস নিয়ে আসে, অলরেডি দে আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ কমপ্লিকেশন। ইউজুয়ালি there is 25% of type 2 diabetes patient comes with diabetic complication. এটা অ্যাটলিস্ট আমরা আরো বাংলাদেশে যে স্টাডি আছে, তোমরা স্টাডি এখন দরকার নাই, তোমাদের পড়ার দরকার বই, আমাদের স্টাডি বলতেছে এই অ্যামাউন্টটা আরো বেশি। তোমরা যখন ডক্টর হবে তখন ওটা ইম্পর্টেন্ট। পাস করা পর্যন্ত, এফসিবিএস এফডিএস পাস করা পর্যন্ত ডেভিডসন হলো বেদবাক্য, এর বাইরে কোনো কথা শোনা যাবে, কিন্তু পাস করার পরে তুমি যাচ্ছে তাই জানলা টালনা পড়তে হবে, লেটেস্ট থাকতে হবে, কারণ ডেভিডসনে 10 বছর স্টাডি মানে একদম কনফার্ম যে জিনিসটা সেটাই আসে, কিন্তু এখন যেটা মনে করি 1 বছর একটা স্টাডি আসলো, সেটা কখন আসবে না, এটাকে আরো কয়েকটা জায়গায় কনফার্ম করে 5 বছর পর আর আসতে পারে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, যেহেতু অটো অ্যান্টিবডি এখানে এর সবার শরীরে আসে না,
ওটা একটা অ্যান্টিবডি একটা শরীরে একজনের ভাবে আসে, যার ফলে ফ্যামিলি হিস্ট্রির সঙ্গে আসলে মেন জড়িত হলো ওবেসিটি, যেটা টাইপ 2 সঙ্গে জড়িত। তাহলে ফ্যামিলি হিস্ট্রি সাধারণত টাইপ 2 সঙ্গে কমন, আর যেখানে টাইপ 1 কিন্তু ফ্যামিলি হিস্ট্রি তেমন থাকে না। আদার অটোইমিউন ডিজিজ এরা হলো একসঙ্গে কখনো কেউ যায় না, এরা হলো চাচাতো ভাই বোন মিলে যায়। এটা ক্লাস্টার, যার টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস আছে, তার থাইরয়েড ডিজঅর্ডার থাকতে পারে, তার স্কিনে দেখবে সাদা সাদা হয়ে গেছে, ভিটিলোগো থাকতে পারে, তার আদার অটোইমিউনিটিস গুলো থাকতে পারে, তার পার্নিশিয়াস এনিমিয়া থাকতে পারে। যার ফলে যখন একটা টাইপ 1 আমরা ডায়াবেটিস পাবো, তখন আমরা তার আদার অটোইমিউন ডিজিজ গুলো আছে কিনা আমরা একটু খুঁজবো। বাট যেহেতু টাইপ 2 অটোইমিউনি না, এর আমাদের আদার কোনো অটোইমিউনি দরকার নেই, বরং আমরা আর কারো পরিবারে আছে কিনা এটা আমরা জিজ্ঞেস করে দিতে পারি। তো দিস ইজ দ্য ডিফারেন্স, ক্লাসিক্যাল ফিচার্স এন্ড ডিফারেন্স বিটুইন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস। প্রায় পরীক্ষায় আসে, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, প্র্যাকটিক্যাল লাইফেও কাজে দিবে। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, মুখস্থ করাতে পয়েন্টগুলো মনে রাখলেই হবে, কারণ আসলে মুখস্থ করাতে বোঝার ব্যাপারটাই বেশি এর মাঝখানে। নেক্সট স্লাইড। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া। এখানে যে সিমটম গুলো আছে, সব রোগ কিন্তু আর বই পড়ে আসে না, যার ফলে একটা রোগী এক কমপ্লেন নিয়ে আসে। ঠিক আছে, সবচেয়ে বেশি কমন কমপ্লেন সেটা রোগী বলবে যে আমার তৃষ্ণা বেড়ে গেছে, আমি পানি খাচ্ছি বেশি, এত পানি খাচ্ছি তারপরে মুখ শুকনা আছে, মানে এত পানি খাচ্ছে আমি তারপরে আমার মুখটা শুকনা, তারপরে পানি যেতে বেশি আমার প্রস্রাবটা বেশি হচ্ছে, এবং প্রস্রাবে রাতের বেলা আমাকে 5-6 বার উঠতে হচ্ছে। আগে তো আমি একবার উঠতাম, এখন আমাকে রাতের বেলা 5-6 বার উঠতে হচ্ছে। আর ক্লান্ত লাগতেছে, দুর্বল লাগতেছে, আমি কোনো কাজে এনার্জি পাচ্ছি না, টায়ার্ডনেস, ফেটিগেবিলিটি অ্যান্ড লেথার্জি। আগে ওজন ভালো ছিল, এখন ওজন বেড়ে গেছে। সাধারণত ওজনটা টাইপ 2 তে হয়, টাইপ 1 এ ওজন কমে গেছে। ইউজুয়ালি ওয়েট লসটা হয় টাইপ 1 এ। এবং যখন ব্লাডের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে, মনে করো তুমি 2 গ্লাস পানি নিলা, 2 গ্লাস পানি পাশাপাশি রাখলা, 1 গ্লাস পানিতে পুরা হাফ কেজি চিনি ঢালে দিলা, আর 1 গ্লাস পানিতে কিছু না, নর্মাল। তাহলে কোনটার ভিসকোসিটি বেশি হবে? কারণ পানির মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু গ্লুকোজ ঢুকে যাবে, আলাদা করে তার ওয়েটও বাড়বে না, বাড়বে না, তোমার স্পেস নেবে না, কিন্তু তার ভিসকোসিটিটা বেড়ে যাবে। তখন আমাদের ব্লাডে যখন গ্লুকোজটা বেড়ে যায়, তখন হাইপার ভিসকোসিটি সিনড্রোম হয়। যখন হাইপার ভিসকোসিটি সিনড্রোম হয়, সেই অতি ঘনত্ব ব্লাডটা যখন চোখের ভিতরে যায়, তখন ব্লারিং অফ ভিশন হয়। তাহলে ব্লারিং অফ ভিশনের অন্যতম কজ একটা হাইপারগ্লাইসেমিয়া। এবং প্রস্রাব সঙ্গে প্রচুর পরিমাণে গ্লুকোজ বের হয়ে যায়, যার ফলে ফিমেল পেশেন্ট ইউজুয়ালি কামস উইথ প্লুরাইটিস ভালভা, তার এক্সটার্নাল জেনিটাতে চুকুসহ ইচিং হবে। ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে যে ব্যালানাইটিস হবে, গ্ল্যান্স পেনিসে তার ফাঙ্গাস হবে। ইউজুয়ালি দিস ইজ ডিউ টু জেনিটাল ক্যান্ডিডিয়াসিস। তার প্রস্রাব করার পর যেটুকু লেগে থাকে তার মধ্যে প্রচুর সুগার থাকে, and sugar is very good media for organism, especially fungus and bacteria. তো এখানে তো ব্যাকটেরিয়া হচ্ছে, ফাঙ্গাসটা সহজে হয়, কারণ ফাঙ্গাস ইজ ভেরি কমন সেল ইন আওয়ার স্কিন। এটা এমনি আমাদের থাকে, তুমি ওই স্যাভলন সাবান দিয়ে গা ধো আর নিম সাবান দিয়ে গা ধো, তোমার গায়ের মধ্যে আমাদের একটা নর্মাল কমন সেল হলে কিছু ফাঙ্গাস থাকবে, এরা হলো আমাদের অন্য সময় প্রোটেক্টিভ কিছু দেয়। কিন্তু পরবর্তীতে যখন আমাদের ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায় কিংবা কোনো মানে সেই মিডিয়া পেয়ে যায়, তখন সে গ্রোথ করে। নাউসিয়া খুব ভেরি রেয়ার, কেউ আসে আমার কাছে কেউ নাউসিয়া নিয়ে বলে নাই, হেডেক বলছে। হেডেক এবং ব্লারিং অফ ভিশন বোথ আর ডিউ টু হাইপার ভিসকোসিটি সিনড্রোম। এবং রোগীর যখন আমাদের স্যাটাইটি সেন্টার যেটা আছে, সেখানে স্যাটাইটি সেন্টারের চারিদিকে যে সেলটা যে আছে তার মধ্যে যে গ্লুকোজ ঢোকার রাস্তাটা বন্ধ, কারণ রিসেপ্টরটা ব্লক হয়ে আছে, ইনসুলিন নাই, ইনসুলিন না গ্লুকোজটাকে ঢুকাই দেবে স্যাটাইটি সেন্টারে। যখন স্যাটাইটি সেন্টারের সেলগুলোতে গ্লুকোজ ঢুকবে, তখন আর শরীর মনে করবে যে আমার আর খাবার দরকার নাই। কিন্তু যেহেতু ইনসুলিন নাই, স্যাটাইটি সেন্টারে গ্লুকোজ ঢুকে দেওয়ার কেউ নাই, তার মনে হবে আমি খাইনি, এত খাচ্ছে তার মনে হয় খাইনি, খালি খাচ্ছে আর খাচ্ছে, ঠিক আছে। আর তার নর্মালি তার মনে হবে
যে মিষ্টি খাবারের প্রতি তার আকর্ষণ, কারণ গ্লুকোজ শরীরটাকে বলতেছে যে কারণ স্যাটিসফ্যাকশন সেন্টারের সেলটাতে গ্লুকোজ ঢুকতেছে না, কারণ আমাদের শরীর তা মনে করে যে আমার হোস্টের শরীরে গ্লুকোজ নাই, গ্লুকোজ খাইতে হবে, তখন ইনক্লাইন টু সুইট ফুড, তো তার ইচ্ছা করে সবসময় মিষ্টি জিনিস খাইতে। এবং পেশেন্টের দেখা যায় যে মুড চেঞ্জ হয়ে যায়, কারণ রাত্রেবেলায় বারবার প্রস্রাব করতে উঠতে হয়, ইনফেকশন হয়, মুড চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, ইরিটেবিলিটি হয়, অস্থিরতা হয়, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং অ্যাফিকেটি, এটা সবগুলো আমাদের চাইল্ডের। সব তো বললাম, ইম্পর্টেন্ট কোনটা? এটা তো রিটেনে বললাম। প্র্যাকটিক্যাল কোনটা? প্র্যাকটিক্যাল হলো যে তৃষ্ণা, ফাস্ট এবং ড্রাই মাউথ 1 নম্বর, 2 নম্বর হলো পলিউরিয়া, 3 নম্বর হলো নক্সুরিয়া, 4 নম্বর হলো হাইপারফেজিয়া। ঠিক আছে, এই হলো অনেক দূরে কিন্তু 4 নম্বর। 5 নম্বরে হলো যেটা পাই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হলো মাল্টিপল ইনফেকশন সাইট, স্কিন ইনফেকশন, দ্যাট ইজ ক্যান্ডিডিয়াসিস হতে পারে। সবচেয়ে আমরা বেশি পাই যে বয়েলস এবং কার্বাঙ্কল নিয়ে আসে, চামড়ায় ছোট ছোট ঘা নিয়ে আসতেছে, স্কিনে ঘা নিয়ে আসতেছে, তাই না? এরকম তখন তখন আমরা চিন্তা করি যে ডাক্তার সাহেব, আমার তো ঘা, এত অ্যান্টিবায়োটিক খাইলাম, কারণ তোমার কাছে অ্যান্টিবায়োটিক খায় নাই, তো এত ডাক্তারের কাছে গেলাম, সব ডাক্তারকে আমি খাই আসলাম, আমার ঘা ভালো হচ্ছে না। কোন ডাক্তারের ওষুধ খাইছেন কাগজপত্র দেখান, মানে আমরা যারা স্পেশালিস্ট প্র্যাকটিস করি তখন কাগজ পাওয়ার পরে দেখা যায় প্রথমে সে ওষুধ দোকানে ওষুধ খাইছে, তারপরে 2-3 জন পল্লী চিকিৎসক ওষুধ খাইছে, তারপরে একটা স্যাকমোর ওষুধ খাইছে, তারপরে আর কোন এমবিবিএস ডাক্তারও দেখানো, সরাসরি আমার কাছে আসছে। বাংলাদেশে রেফারেল সিস্টেম না থাকার ফলে যা হয় আর কি। তো ওই পল্লী চিকিৎসক, স্যাকমো, সবাই তার কাছে ডাক্তার, যার ফলে সে বলে স্যার অনেক ডাক্তার কাছে ওষুধ খেলাম, আমার ঘা তো ভালো হচ্ছে না। তখন দেখা যায় আমরা প্রথমে বলে যে ঠিক আছে আপনি একটু পরীক্ষা করে নিয়ে আসেন, আর বিএস করতে দিই, র্যান্ডম দেখা যায় যে অনেক গ্লুকোজ তার বেশি, ডায়াবেটিস তার অনেক বেশি। তো এটা আমাদের মনে রাখতে হবে সিমটম, এটা আমাদের ভাইবা বোর্ডে স্যাররা জিজ্ঞেস করে, আছে তোমাদের আছে। ডায়াগনোসিস অফ ডায়াবেটিস এন্ড প্রি ডায়াবেটিস, ডায়াবেটিসটা আমরা কনফার্ম করবো কিভাবে? যখন তাহলে সাইন সিমটম গুলো থাকতে হবে, কিন্তু প্রথমে কথা হলো সাইন সিমটম থাকতে হবে, পাশাপাশি তখন আমরা পরীক্ষা করব কি, আমরা ব্লাড পরীক্ষা করব। ঠিক আছে, আমরা কোন জায়গায় ব্লাড নেই, আমরা কিন্তু কখনো আর্টেরিয়াল ব্লাড নেই না, ভ্যানাস ব্লাড নেই, এটা মনে রাখবা, ভ্যানাস ব্লাড, নট আর্টেরিয়াল ব্লাড, ভ্যানাস ব্লাড নেই। ভ্যানাস ব্লাড নিয়ে আমরা দেখি যে ডায়াবেটিস কখন বলবো আমরা, যদি সে খালি পেটে আসে, খালি পেটে তার ভ্যানাস ব্লাড যদি 7 মিলিমল কিংবা তার বেশি হয় তাহলে ডায়াবেটিস, অথবা সে যদি খাবার 2 ঘন্টা পর আসে, অথবা 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পর আসে এবং সেটা যদি 11.1 কিংবা তার বেশি হয় তাহলেও ডায়াবেটিস। তাহলে আমরা 2 ভাবে করতে পারি। ঠিক আছে, আমরা কি বললাম, এই জিনিসটা কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয়, কারণ তোমার ভ্যালুটা জানতে হবে, 7 এবং 11.1 সারা জীবন মনে রাখবা। খালি পেটে 7 ইকুয়াল আর মোর, খাওয়ার 2 ঘন্টা পর ইকুয়াল আর মোর 11.1, এটা সবসময় মনে রাখবা। ঠিক আছে, এখানে সবসময় মাথা রাখতে হবে ইকুয়াল আর মোর। ঠিক আছে, এখন প্রি ডায়াবেটিস, তাহলে এটা তো আমরা কনফার্ম ডায়াবেটিস। এখন নর্মালটা কারো মনে আছে? নর্মাল ভ্যালুকে বলতে পারবা? স্যার 3.5 থেকে 6.1। ভেরি গুড, খুব সুন্দর, খুশি হইলাম। এটা কি ফাস্টিং না টু আফটার? জি স্যার, ফাস্টিং ফাস্টিং, ভেরি গুড, ফাস্টিং। তাহলে আমরা ধরলাম যে আমরা উপরের লেভেলটাই ধরি 6.1, তাহলে 6.1 কাগজ কলম নাও, 6.1, 6.1, ঠিক আছে। আমি 6.1, এটা তোমাদের এয়ার বই, আমরা ডেভিডসনে বলি 6, তাহলে 6 ধরো। 6 এর নিচে লেস দেন 6 নর্মাল, লেস দেন 6 নর্মাল, আর খাওয়ার পরে
লেস দেন 7.8 নর্মাল। তাহলে কাগজ কলম নিছো? জি স্যার। তাহলে খালি পেটে আমি কত বললাম নর্মাল? লেস দেন 6। এটা হলো নর্মাল, তাই না? আর খাওয়ার পরে কত বললাম? লেস দেন 7.8। ভেরি গুড, তাহলে এই দুটো নর্মাল। আর আমি ডায়াবেটিস আগে বললাম, এবারে একটু পাশে লেখো। ডায়াবেটিসটা আমরা বলতেছি খালি পেটে ইকুয়াল আর মোর দেন 7 ফাস্টিং, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ফাস্টিং কত হলে ডায়াবেটিস বলতেছি? ইকুয়াল আর মোর দেন 7, ঠিক আছে? জি স্যার। আর খাওয়ার পরে বলতেছি আমরা ইকুয়াল মোর দেন 11.1। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখো তুমি, এখন তোমার হিসাব করে দেখো, তুমি ফাস্টিং এর লেভেলটা দেখো। ফাস্টিং এ আমরা বলতেছি 6 এর নিচে নরমাল, আর 7 অথবা তার উপরে গেলে ডায়াবেটিস। তাহলে একটা রোগীর 6.1 থেকে 6.9 যদি, তা কি? স্যার ইম্পায়ার্ড স্যার। প্রি ডায়াবেটিক, ভেরি গুড। আমরা ইম্পেয়ার্ড কথা আরো ডিটেলস বলতেছি। তাহলে তোমরা একটা লেভেলিং করো 6.1 থেকে 6.9। জি স্যার। তাহলে এটাকে আমরা বলতেছি এটা একটা প্রি ডায়াবেটিক। আর খাওয়ার পরে তোমার আমরা বলছি যে 7.8 নিচে নরমাল, তার মানে 7.8 থেকে আবার বলতেছি 11.1 এর অথবা সমান তার বেশি হলে ডায়াবেটিক। তাহলে 7.8 থেকে 11 পর্যন্ত এই গ্রুপটা কি? স্যার এরাও তাহলে প্রি ডায়াবেটিক স্যার। ভেরি গুড। তাহলে আমাকে একজন বলো ফাস্টিং এর প্রি ডায়াবেটিক লেভেলটা কত হলো? 6.1 থেকে স্যার 6.9। আর খাওয়া 2 ঘন্টা পর 7.8 থেকে 11। ভেরি গুড। তাহলে এটা হলো প্রি ডায়াবেটিক। খুবই খুশি হলাম। এই প্রি ডায়াবেটিকটা একটা ব্রড টার্ম, হ্যাঁ, কিন্তু আমরা মেডিকেল পার্সনরা কিন্তু এটাকে আমরা অন্য ভাষায় ইউজ করি, ঠিক আছে? যখন একটা পেশেন্টের আমরা কিন্তু দুটা পাইলাম প্রি ডায়াবেটিক, একটা ফাস্টিং পাইলাম, একটা খাওয়ার পর পাইলাম। যখন ফাস্টিংটা নর্মাল, মনে করো ফাস্টিংটা তার 6 এর নিচে আছে, কিন্তু খাওয়ার পরেরটা আছে তোমার হলো প্রি ডায়াবেটিক, সেটা হলো তোমার 7.8 থেকে 11। তখন ওটাকে আমরা বলি আইজিটি, ইম্পিয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে? লিখে রাখো যে ফাস্টিং পয়েন্টটা হলো তোমার, ফাস্টিংটা হলো লেস দেন 6 এবং খাওয়ার পরে হলো 2 ঘন্টা পর 7.8 to 11। এই গ্রুপটাকে আমরা বলতেছি তাহলে আইজিটি, ইম্পিয়ার্ড গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। কোশ্চেন না বুঝলে জিজ্ঞেস করবা, সমস্যা নেই। স্যার এই ক্ষেত্রে কি স্যার খাওয়ার আগে ফাস্টিং যেটা আছে স্যার এটা 6 এর কম আসলো? ছয়ের কম থাকতে হবে, ঠিক জি আছে? স্যার 6 এর কম আসলো, এখন 11.1 এর বেশি যদি আছে সেই ক্ষেত্রে স্যার কি বলবো স্যার? কোনটা? মানে ওই স্যার যে এই যে খাওয়ার পরেটা? জি স্যার খাওয়ার পরেটা 11.1 এর বেশি আসছে, আমাদের কিন্তু স্যার 11.1, আমাদের ডায়াবেটিস কনফার্ম করার ক্রাইটেরিয়ার মধ্যে কি ছিল? খাওয়ার পর 11.1 এর বেশি আসলে কি হবে? স্যার ডায়াবেটিক হয়ে যাবে স্যার। ওটা হলো প্রথমে হলো ধ্রুব, ওটা হলো কনস্ট্যান্ট। জি স্যার। কনস্ট্যান্টটা ঠিক রেখে তুমি এদিকে যা করবো, ওটা হলো কনস্ট্যান্ট। আমার অঙ্ক করার সময় কনস্ট্যান্ট ছিল না, ধ্রুব। জি স্যার। এটা ধ্রুবক যে 11.1 বা তার চেয়ে বেশি হলে ডায়াবেটিস, খালি পেটে 7 অথবা তার বেশি হলে ডায়াবেটিস, এটা হলো আমার কনস্ট্যান্ট। এইটা ধরে বাদ বাকি আমরা অঙ্ক করব, ঠিক আছে না? জি ঠিক আছে স্যার। না? ঠিক আছে, তার সুন্দর মাথাটা প্রশ্ন আসছে। তারপরে ডায়াবেটিস খালি পেটে কম আছে কিন্তু খাওয়ার পর বেশি আছে, তাহলে ডায়াবেটিস। এটা আমি আলোচনা করব। এটা কিন্তু যে বললা কি না, কে জিজ্ঞেস করলা নাম কি? স্যার মাহমুদুল হাসান ফরিদ স্যার। ফরিদ, মাহমুদ হাসান ফরিদ। তুমি আমাকে এটা পরে আবার জিজ্ঞাসা করবা যখন আমি তোমাকে ইনসুলিন পড়াবো, কারণ আমাদের শরীরে 2 ধরনের ইনসুলিন সিক্রেশন হয়, একটা খালি পেটে, একটা খাওয়ার পরে। খাওয়ার সঙ্গে সঙ্গে যেটা আসে সেটাকে বোলাস, আর খালি পেটে যেটা সেটা বেজাল।
তার মানে তুমি যে রোগীর সিনারিও দিলা তার খাওয়ার পর পর ইনসুলিন তৈরি হয় না, কিন্তু খাওয়ার আগে খালি পেটের ইনসুলিনটা কিন্তু ঠিকই তৈরি হয়, যার ফলে তার খালি পেটের গ্লুকোজ ঠিক আছে, কিন্তু খাওয়ার পর তার ইনসুলিন তৈরি হয় না, বস্তা তৈরি হয় না। তারও এক ধরনের ডায়াবেটিস, কিন্তু ইনসুলিন দুই ধরনের আছে, আর ওই ধরনের ইনসুলিনের ঘাটতি। এটা মজার ব্যাপার, পরে বলবো, ঠিক আছে না? এখন বললে সব তালগোল পাকে যাবে, কারণ ইনসুলিন পড়াবো তখন মনে করে দিবা ফরিদ, ঠিক আছে? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তখন আরো ক্লিয়ার করতে পারবো। তাহলে এটা পাইলাম একটা গ্রুপ প্রি ডায়াবেটিক্স এর। আরেকটা প্রি ডায়াবেটিক্স এর হলো যে তোমার খালি পেটে আসলো তোমার 6 থেকে 6.9, কিন্তু খাওয়ার পরে আসলো লেস দেন 7.8। আবার বলি, ফার্স্টে গিয়ে আসলো তোমার হলো 6 to 6.9, আর খাওয়ার 2 ঘন্টা পর 2 আফটার আসলো 7 লোডের 75 পাউন্ড গ্লুকোজ লোডের পর আসলো 7.8 to 11। দেখো তো এটা হলো তোমার কি বললাম আবার, আমি আগে তো বললাম লেস দেন 7.8 স্যার। হ্যাঁ, লেস দেন 7.8, আর ফার্স্টিংটা হলো 6 to 6 to 6.9। 6.9। হ্যাঁ, তাহলে এটা কি হলো? এটা প্রি ডায়াবেটিক, কিন্তু এটা একটা নাম আছে, এটাকে আমরা বলি আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ঠিক আছে, আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ঠিক আছে, জি স্যার। এখানে তোমার ফরিদের কথার সূত্র ধরে বলি যে খাওয়ার পরে আসলো, খালি পেটে আসছে 7-এর উপর, কিন্তু খাওয়ার পর আসছে 7.8 এর নিচে, তাহলে কি হবে? তাহলে কিন্তু ডায়াবেটিস। আমাদের কনস্ট্যান্ট কিন্তু ঠিক থাকবে, খালি পেটে আসছে 7.1 আর খাওয়ার পর আসছে 7.5। স্যার যে কোনো একটা ভ্যালু স্যার কনস্ট্যান্ট লেভেল ধরে ফেললেই তাহলে স্যার আমরা ধরে নেব স্যার। ভেরি গুড, এইটাই হলো মোদ্দা কথা, যে আমরা কনস্ট্যান্ট কি ওটাকে আমরা রুলস কে ব্রেক করবো না, ওটা আমার হলো গোড়া, ওটা ধরে তারপরে বাদ বাকি তুমি আগাবো। তাহলে আমরা আইজিটি জানলাম, আমরা আইএফজি জানলাম। এখন আমাদের কথা হলো একটা রোগীর আসলো, খালি পেটে আসলো তোমার 6 to 6.9, খাওয়ার পরে আসলো 7.8 to 11, তার আইএফজিও আছে, তার আইজিটিও আছে। এখন তাকে আমি কি বলবো? তাকে আইজিটি প্লাস আইএফজি বলবো না, তাকেও আমি আইজিটি বলবো। সব ঠিক আছে, সব কে যেন প্রশ্ন করতে যাচ্ছে, কিন্তু তার কথা ঠিক মতো বুঝতে পারতেছি না আমি। কে একজন প্রশ্ন করতে যাচ্ছিল? স্যার নেট প্রবলেম মনে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম যে মনে হয় প্রশ্ন করতেছিল। আরেকবার একটু বললে ভালো হতো লাস্টেরটা। আচ্ছা ঠিক আছে, সেটা হলো যে তোমার যদি ফাস্টিংটা, আমরা যেটা আইএফজি বললাম, যে ফাস্টিংটা হলো আইএফজি কোনটা, যে 6 to 6.9, এবং আইজিটি এটা আমরা বললাম 7.8 to 11। তাহলে একটা রোগীর আইএফজিও আছে, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আছে, একই সঙ্গে আইজিটিও আছে, ইম্পেয়ার্ড ফাস্ট গ্লুকোজ টলারেন্স আছে, তাকে আমরা কি বলবো? লিমা আসতেছে যখন আমি র্যান্ডম করতেছি, কারণ আমার চেম্বারে যখন মনে করো আমি তখন বিকালবেলা চেম্বার করি, তখন রুগী তো না খেয়ে আসে না, দুপুরবেলা আসছে দিনাজপুর শহরে, মনে করো পঞ্চগড় থেকে একটা রুগী আসছে, এখন বৃহত্তর দিনাজপুরের অংশ ছিল, কেউ না আত্মীয় কেউ আছে, দুপুরবেলা আসছে, খাওয়া দাওয়া করছে, আমার কাছে একটা কমপ্লেন আসছে, হয়তো সেটা হইতে পারে দুর্বলতা বা বিভিন্ন কারণে, তখন তাকে আমি ফার্স্টিং দিতে পারি না, কারণ সেটা রাত্রে চলে যাবে, আর ব্যাক করবে চেম্বারে। তখন আমি বললাম ঠিক আছে একটা আরবিএস করে আসেন। ওই আরবিএস এর রিপোর্টটা যদি আইএফজি কিংবা আইজিটির মতো হয়, তখন তাকে আমি বলবো যে আপনি
খালি পেটে এই ওজিটিটা করবে। আর যদি ওভার ডায়াবেটিস হয়ে যায়, যে খালি পেটে তার 7-এর উপর কিংবা খাওয়ার পরে তার 11.1-এর উপর, তাহলে আমি করবো না, তাহলে আমি ওষুধ দিয়ে দিব ডায়াবেটিসের। ঠিক আছে না? তাহলে কোথায় ওজিটিটি করতে হবে সেটা জানতে হবে। ঠিক আছে, চেম্বার র্যান্ডম যখন এরকম হবে তখন। তাহলে এটা আমাদের কখন ওজিটিটি করব, ওজিটিটির উপর দিয়ে শর্ট নোট আসে তোমাদের, আমি মনে হয় গত 5 বছর 2বার দেখছি। ইনভেস্টিগেশনটা একটা আলাপ করে নে ফাট করে, ডায়াবেটিস রোগী কি কি ইনভেস্টিগেশন করি আমরা প্রস্তাবে, ডায়াবেটিস রোগী ডায়াবেটিস দেখবো প্রস্তাবে। আবার যেহেতু টাইপ 1 কিটোন বডি আমরা বলছিলাম যে ইনসুলিন একদম না থাকলে কিটোন বডি আসতে পারে, কিটোনিরিয়া হয়। আমরা প্রস্তাবের মধ্যে প্রোটিন যাচ্ছে কিনা, কারণ দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, কিডনির যে গ্লোমেরুলাসটা হয়ে সমস্যা হয়ে যায়। ব্লাডে আমরা কি করবো, আবার সেই ব্লাডেও গ্লুকোজ দেখবো, কিটোন বডি দেখবো, কারণ কিটোন বডি হয়ে গেলে ডায়াবেটিস কিটোসিস, এবং গ্লাইকেটেড হিমোগ্লোবিন দেখবো। গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা কি, সংক্ষিপ্ত ভাবে বলি, আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজটা হিমোগ্লোবিনের একটা অংশের সঙ্গে বাইন্ড করে। ইউজুয়ালি দ্যাট ইজ লেস দেন 6.5%। আমরা জানি একটা হিমোগ্লোবিনের গড় আয়ু হলো 120 দিন, তার মানে হলো 4 মাস। তার ফলে আমি যদি একটা রোগীর গ্লাইকেটেড হিমোগ্লোবিন করি, তাহলে গত 4 মাসে তার গ্লাইসেমিক কন্ট্রোল, তার গ্লুকোজের কন্ডিশনটা কেমন ছিল আমি জানতে পারবো। সেটা যদি 6.5 যেটা নর্মাল, যেটা তার নর্মালের নিচে থাকে, তাহলে আমি বুঝবো যে ওনার হিমোগ্লোবিন বেশ ভালোই কন্ট্রোল ছিল গত 4 মাসে। যদি বেশি পাই, 7, 8, 9 পাই, তাহলে বুঝবো আমি সে যতই ওই দিন আমাকে 3 ঘন্টা, যেমন আমার বাবা 3 ঘন্টা না 3 দিন না খেয়ে আসে, যতই তার খালি পেটে 5 থাকুক আর খাওয়ার পর 8 থাকুক, আমি যদি হিমোগ্লোবিন এএনসি করি তার বেশি আসবে। তখন আমি ওই সিনারিও দেখে বুঝতে পারবো, গ্লাইকেটেড হিমোগ্লোবিন দেখে বুঝতে পারবো যে আপনি এখন যতই আপনি রেস্ট্রিকশন করে খায় আসেন, আপনি গত 4 মাসে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল। তো গ্লাইকেটেড হিমোগ্লোবিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার পার্সপেক্টিভ। কারণ কয়েকটা রোগীরা আছে যারা নিজেদের কন্ট্রোল করতে পারে না, তার মধ্যে একটা ডায়াবেটিস পেশেন্ট, এরা কখনো মিষ্টি জিনিস কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, মিষ্টি খাবেই, চুরি করে মিষ্টি খাবে, চারিদিকে মিষ্টি খাবে, তারা মিষ্টি পাগলের জন্য। ঠিক আছে, এই মিষ্টি খাই মিথ্যা কথা বলবে, নটোরিয়াসলি লায়ার। আরেকটা স্মোকার আর নটোরিয়াসলি লায়ার। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট আমরা আজকে যাব না, ম্যানেজমেন্ট আমরা নেক্সট ক্লাস থেকে বলবো। হ্যাঁ, ঠিক আছে নাকি? স্যার গ্লাইকেটেড হিমোগ্লোবিনের ভ্যালুটা স্যার কত বেশি হলে স্যার ডায়াবেটিস ধরবো আমরা? মোর দ্যান 6.5। 6.5, আচ্ছা ঠিক আছে, মোর দ্যান 6.5। তো আজকে আমার মনে হয় এই পর্যন্তই হোক নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে, তোমার থ্যাংক ইউ। আশা করতেছি তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসের সুযোগ হবে ইনশাআল্লাহ স্যার। জি, সবার জন্য সবাই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, কেমন হলো স্যার? স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।